রহস্যধারা। নমস্কার বন্ধুরা, আমি অলোক চক্রবর্তী আর আপনারা শুনছেন রহস্যধারা, দ্য আলটিমেট এন্টারটেনমেন্ট অফ ইউটিউব। আপনারা তো এতদিন জেনেই গেছেন প্রতি শুক্রবার ও রবিবারের সন্ধ্যে 6টা মানেই রহস্যধারা আপনাদের কাছে নিয়ে আসে হাড় হিম করা কিছু রহস্যজনক সত্য ঘটনা ও সঙ্গে থাকে নিজেদেরই লেখা কিছু মনে দাগ কাটার মতন গল্প। বন্ধুরা, আপনাদের অতুলনীয় সাপোর্টে আর আমাদের নিরন্তর পরিশ্রমে আমাদের সকলের প্রিয় চ্যানেল রহস্যধারা গুটি গুটি পায়ে 800 মেম্বারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর সিংহভাগ কৃতিত্বই আপনাদের। তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন ঠিক সেইভাবে আগামী দিনগুলোতেও আপনাদেরকে পাশে পাবো। বন্ধুরা, একেবারে নিরেট সত্য ঘটনা হওয়ার সুবাদে আমি ঘটনায় উল্লেখিত জায়গার নাম, চরিত্রের নাম কাল্পনিক রাখলাম। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের ঘটনায় প্রবেশ করি। ঘটনার সময়কাল 90-এর দশক। ঘটনার পটভূমি কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরের এক গ্রাম যদুনাথপুর, যে গ্রামের নামকে ভারতের ম্যাপে জলজল করতে দেখা যায় ইছামতি নদীর জন্য। আর সেই নদীর ধারেই এক নামকরা স্কুল, যদুনাথপুর উচ্চ বালিকা বিদ্যালয়। প্রায় আশেপাশে 3-4টে গ্রামের অধিকাংশ ছেলেমেয়েরাই যদুনাথপুর স্কুলে পড়তে আসত। তাই স্কুলে স্টুডেন্টও ছিল অনেক বেশি। স্কুল ছুটির সময় আর শুরুর সময়তেই দেখা যেত লাল ফিতে আর সাদা মোজা আর স্কুল ইউনিফর্ম পরা ছোট ও বড় মেয়েরা দলে দলে যাতায়াত করত। স্কুলের আশেপাশে সেই গ্রাম্য ঐতিহ্যকে বজায় রেখে বেশ কিছু উটকো দোকানপাট গড়ে উঠেছিল। জলে ভেজানো বিলেতি আমড়া, আলু কাবলি, চানা মটর, ছোলা ভাজা, পেয়ারা মাখা আর কাসুন্দ দিয়ে সবুজ ও হলুদ রঙের কামরাঙ্গা মাখা। বোর্ডের পরীক্ষায় খুব ভালো রেজাল্ট না করলেও স্কুলটার মোটামুটি নাম খারাপ ছিল না। টিচার ছিল প্রায় 12-13 জনের মতো। আশেপাশের এলাকায় খাবারের দোকান ছাড়াও বেশ কয়েকটা বইয়ের দোকানও ছিল, যারা আগে থেকেই সমস্ত ক্লাসের পুরানো বইগুলো যত্ন করে স্টুডেন্টদের কাছ থেকে কিনতেন আর নতুন ক্লাসে ওঠা দুস্থ স্টুডেন্টদের কাছে হাফ দামে বিক্রি করতেন। সঙ্গে পেন, পেন্সিল, রাবার, জ্যামিতি বক্স ও থাকতো সমস্ত রকমের স্কুল প্রজেক্ট। সব মিলে স্কুল পাড়া ছিল কিন্তু বেশ জমজমাট। কিন্তু বন্ধুরা, এত কিছু ভালোর মধ্যেও এই স্কুলের কিন্তু একটা বিরাট বড় বদনাম আছে, আর সেটা হলো স্কুলের 3 তলার লাইব্রেরি রুম। সব সময়ের জন্য 3 তলার এই রুমটা তালা দেওয়া থাকতো, আর ওখানে কোনো স্টুডেন্টের যাওয়ার পারমিশন ছিল না, একেবারে স্ট্রিক্টলি বারণ ছিল। বন্ধুরা, আপনারা তো জানেনই, যে জিনিস ধরা যায় না, যে জিনিস দেখা যায় না, কাছে যাওয়া যায় না, ছোঁয়া যায় না, ফিল করা যায় না, সেই জিনিস নিয়ে মানুষের কিছু ভুল ধারণা, কিছু ভ্রান্ত আজগুবি চিন্তাভাবনা এবং সঙ্গে চলে ফ্রি অবসর সময়ে কিছু ইন্টারেস্টিং গসিপ। কেউ বলতো ওখানে ভূত আছে, কেউ বলতো পুরানো ইংরেজ আমলের কিছু গোপন কাগজপত্র আছে, আবার কেউ বলতো নিশ্চয়ই ওখানে কিছু পুরানো আমলের খাজানা আছে। কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্টরা কেউই সত্য ঘটনাটা জানতো না। শুধু একমাত্র স্কুলের সরস্বতী পুজোর সময় 3 তলার সেই লাইব্রেরি রুমটা খুলে দেওয়া হতো, কিন্তু সেখানেও কিছু রেস্ট্রিকশন ছিল, আর সেটা ছিল একা একা কেউ যেন ওই ঘরে প্রবেশ না করে। বন্ধুরা, এবার আজকের ঘটনার সেই ভয়ঙ্কর মুহূর্তটায় যাচ্ছি, যেটা মৌসুমী নামক একটা ফুলের মতন ছোট্ট মেয়ের জীবনটাকেই বদলে দিয়েছিল। এবার আসলো স্কুলে সরস্বতী পূজার পালা, এবং বুঝতেই পাচ্ছেন বন্ধুরা, স্কুলে সরস্বতী পুজো মানেই তো নো রেস্ট্রিকশন। পুজোর প্রায় 15 দিন আগে থেকেই ক্লাস 9-এর স্টুডেন্টদের ওপর দায়িত্ব পড়েছিল যে ছোট ছোট 2-3টে দলে ভাগ হয়ে আশেপাশের 10টা স্কুলে পুজোর কার্ড নিয়ে নেমন্তন্ন করতে যাওয়া। আর স্কুল ড্রেস পরে অন্য স্কুলে যাওয়া দারুণ একটা ব্যাপার ছিল। ক্লাস 9-এর স্টুডেন্টরা তাদের দায়িত্ব দারুণভাবে পালন করছিল, আর অপরদিকে ক্লাস 10-এর স্টুডেন্টদের ওপর দায়িত্ব ছিল গোটা স্কুল, পুজোর জায়গা, 3 তলা লাইব্রেরি রুম, ছাদ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা।
তারাও কিন্তু তাদের ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ করা শুরু করে দিয়েছিল। আর অপরদিকে ক্লাস 7 ও ক্লাস 8-এর ওপর দায়িত্ব ছিল গোটা স্কুলের সেরা সমস্ত ট্যালেন্টেড ছাত্রীরা ছিল, তাদেরকে এক জায়গায় করে সেই সমস্ত ছাত্রীদের নাম লিখে স্কুলের হেডমিসেসের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু এতক্ষণ পর্যন্ত তো সব কিছু ঠিকঠাকই ছিল। সমস্যার শুরুটা হলো ওই 3তলার লাইব্রেরি রুম পরিষ্কার করা নিয়ে। ওটার দায়িত্ব পড়েছিল সঙ্গীতা, সুলেখা ও মৌসুমীর ওপর। আর সেখানেই শুরু হলো বিপত্তি। 3 জনে মিলে চাবির থোকা নিয়ে 3তলার ওই রুমের দিকে গেল। 3টে চাবি ট্রাই করার পর 4র্থ চাবিটায় তালাটা খুলে গেল এবং তারপর দরজার উপর একটু জোরে প্রেসার দিয়ে দরজাটাও খুলল। কিন্তু ভেতরের অবস্থা দেখে 3 জনেই রীতিমতন অবাক। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ঘরটা পুরোটাই ড্যাম করে বিচ্ছিরি একটা ভোটকা গন্ধ বেরোচ্ছে। সারা ঘরে ওপরে ও নিচে মাকড়সার জাল ভরে গেছে। সবকটা জানালা বন্ধ থাকার কারণে দিনের বেলাতেই ঘুটঘুটে অন্ধকার। এবার মৌসুমী বলল, কি রে ভাই সঙ্গীতা, কিছুই তো চোখে দেখতে পাচ্ছি না, কি অন্ধকার। চল চল আগে জানলাগুলো খুলি। এবার 3 জনে মিলে জানালাগুলো খুলল। কিন্তু 3 জনেই অবাক হয়ে গেল, কারণ পুরো ঘরটার মধ্যে বইগুলো ছড়ানো ছিটানোভাবে পড়ে রয়েছে। লাইব্রেরির লোহার র্যাকগুলোতে অল্প কটা বই, আর বাকি সব মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে পড়ে আছে যেন মনে হচ্ছে কেউ ঘরের মধ্যে তাণ্ডব লীলা চালিয়েছে। এবার সঙ্গীতা বলে উঠল, মৌসুমী, একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, যে ঘরটা তো বন্ধ ছিল, তাহলে বইগুলোর অবস্থা এরকম হলো কি করে? হ্যাঁ রে ভাই, ঠিক তো, এইরকম কি করে হলো রে? সে যাই হোক, চল আমরা আমাদের কাজ করি। হ্যাঁ ঠিকই বলেছিস, একটা কাজ কর তাহলে। সঙ্গীতা, তুই যা তো, একটু ঝাঁটা আর একটা বালতি করে জল নিয়ে আয়। আর সুলেখা, তুই একটু টিচার্স রুমে গিয়ে সার্ফের প্যাকেট আর একটা ফিনাইল নিয়ে আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন? যা না, তাড়াতাড়ি যা, আমি ততক্ষণ বইগুলো র্যাকের ওপর তুলতে থাকি। আরে যা, তাড়াতাড়ি যা, দেরি করিস না যেন। বন্ধুরা, হিন্দিতে একটা প্রচলিত কথা আছে, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি। একেবারে সেটাই হলো। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে বারবার করে বলা হয়েছিল 3তলা লাইব্রেরি রুমে ভুলেও যেন কেউ একা না যায়। তো বন্ধুরা, এখানে একা তো ওরা যায়নি, গিয়েছিল 3 জনে। কিন্তু অ্যাজ পার সিচুয়েশন সঙ্গীতা গেল ঝাঁটা আর জল আনতে, সুলেখা গেল সার্ফের প্যাকেট আর ফিনাইল আনতে। ব্যাস, মৌসুমী পড়ে গেল একেবারে একা। আর একা পেয়ে ওই 3তলা লাইব্রেরি রুমে থাকা অতৃপ্ত আত্মা ভয়ঙ্করভাবে আক্রমণ করল মৌসুমীর ওপর। প্রথমে মৌসুমী সেভাবে কিছুই বুঝতে পারেনি। ও শুধু এটাই দেখল, যতবার বইগুলোকে র্যাকের মধ্যে তুলছে আর ওইখান থেকে যেই একটু সরছে, আবার র্যাকের থেকে বইগুলো নিচে পড়ে যাচ্ছে। ঠিক তারপরেই জানালাগুলো প্রচণ্ড শব্দ করে কেউ যেন বন্ধ করে দিল। তখনই মৌসুমী প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে ও রুদ্ধশ্বাসে ছুটে দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক যখনই দরজার সামনেটায় মৌসুমী আসে, প্রচণ্ড জোরে দরজাটাও বন্ধ হয়ে যায়। ব্যাস, র্যাকের সমস্ত বইগুলো এবার আপনি আপ মেঝের ওপর আছড়ে পড়তে থাকে আর ওই ঘরের লাইটটা বারবার দপ 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 করতে থাকে। হঠাৎ করে মৌসুমী দেখতে পায় ঘরের ফ্যানের সাথে ওদেরই স্কুলের ড্রেস পরা একটি মেয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে বিচ্ছিরিভাবে ঝুলছে। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা কত বড় করে বের করে দিয়েছে আর সমানে পা দাপড়াচ্ছে, বাঁচার শেষ চেষ্টাটুকু করছে। সঙ্গে সঙ্গে মৌসুমী চিৎকার করে ওঠে আর অপর দিক থেকে বুক কাঁপানো, হাড় হিম করা এক অট্টহাসি ভেসে আসতে থাকে। ঘটনার পরিপ্রেক্ষিতে মৌসুমী জ্ঞান হারায়। কিছুক্ষণের মধ্যেই প্রথমে সঙ্গীতা ও পরে সুলেখা ঘরে এসে ঢোকে এবং তারা দেখে মৌসুমী মেঝেতে শুয়ে রয়েছে। কিন্তু আশ্চর্য জিনিস হলো এটাই, ঘরটা কিন্তু একেবারে নিস্তব্ধ, নীরব ছিল। র্যাকে বইগুলো সুন্দর করে সাজানো ছিল, ঘরের জানালাগুলো অ্যাজ ইট ইজ খোলা রয়েছে, লাইটটাও কিন্তু ঠিকভাবেই জ্বলছে।
ফ্যানটাও কিন্তু একা একা নীরব হয়ে দাঁড়িয়ে আছে। অথচ কে বিশ্বাস করবে যে কয়েক মুহূর্ত আগেও এই ঘরে যেন এক পৈশাচিক তাণ্ডব লীলা হয়েছিল। ওরা দুজনেই দৌড়ে মৌসুমীর কাছে গিয়ে বলল, কি রে মৌসুমি, কি হলো তোর? এই সঙ্গীতা, ও মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে, বুঝলি? সকাল থেকে ঠিক করে কিছু খায়ও নি মনে হয়। তার মধ্যে এত খাটাখাটনি করেছে, নিশ্চয়ই সেই কারণে মাথা ঘুরে পড়ে গেছে। সঙ্গে সঙ্গে বালতিতে আনা জল দিয়ে চোখে মুখে দিতেই মৌসুমি ধীরে ধীরে করে চোখটা খুলল। আর চোখটা খুলেই মৌসুমি ঘরের চারিপাশটা ভালো করে দেখতে লাগলো। কখনো ফ্যানটার দিকে তাকাচ্ছে, আবার কখনো জানালাগুলো, আবার কখনো র্যাকের দিকে তাকাচ্ছে। মৌসুমির মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। তারপর হঠাৎ করেই ইশারা করে মৌসুমি বলল ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর সঙ্গীতা আর সুলেখা মৌসুমিকে নিয়ে ঘরের বাইরে নিয়ে গেল এবং ঠিক তারপরেই ওকে নিয়ে যাওয়া হলো টিচার্স রুমে। কিন্তু ক্রমাগত ৩-৪ বার নীল নীল বমি করে ও স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হতে থাকে মৌসুমির। অবশেষে তাকে তড়িঘড়ি করে বাড়ি পাঠানো হয়। কিন্তু ততক্ষণে যা হবার তা কিন্তু হয়েই গেছিল। তারপর কোনো রকমে আর 2 দিন তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে ৩য় দিনের মাথায় মৌসুমি তার ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এবং এই ঘটনার পরেই 3তলা লাইব্রেরি রুমের আসল ঘটনাটা জানা যায়। ওই স্কুলের বাহাদুর কাম কেয়ারটেকার বিচেন্দর সিং দারুণ ছেলে ছিল। সকলেই ওকে বীরজু বলে ডাকত। ছেলেটা ছিল বিহারি, কিন্তু ও বছরে শুধু একবারই গ্রামের বাড়িতে ছুটি নিয়ে যেত, আর বাকি সময়টা স্কুলেই পড়ে থাকতো। বছর 30-এর বীরজু খুব বাধ্য ছেলে ছিল। কিন্তু জয়িতা নামের একটি ছাত্রীর সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে যায় বীরজু। জয়িতা তখন ক্লাস 9-এ পড়তো। পড়াশোনায় জয়িতা কিন্তু খুব ভালো ছিল। স্কুল ছুটির পর স্কুলের পাশেই কোচিংয়ে পড়তে আসতো জয়িতা, এবং বীরজু ওই সময় রোজ তার সঙ্গে দেখা করত। ওদের দুজনের সম্পর্কটা খুব ভালো ছিল। কিন্তু হঠাৎ করেই হেড মিসের কানে খবরটা চলে যায় এবং উনি প্রচণ্ড রেগে গিয়ে জয়িতাকে সবার সামনেই খুব শাসন করেন। তার সঙ্গে বীরজুকে স্কুল থেকে তাড়িয়ে দেন। সেদিন যখন হেডমিস ওদের দুজনকে ডাকলেন, ওরা দুজনেই মাথা নিচু করে লজ্জায় ভয়ে জড়সড় হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর হেডমিসেস বলে উঠলেন, ছি 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 জয়িতা, ছি, এটা তো আমি আশা করতে পারি না। আশা তো দূরে থাক, আমি বিশ্বাসই করতে পারছি না। তুই একটা ভালো স্টুডেন্ট বলে জানতাম, গোপনে গোপনে তোরা প্রেম করছিস? হ্যাঁ? আর বিজু, তুই তো আমাদের স্কুলের বাহাদুর। জয়িতাকে তোর মেয়ের মতন দেখা উচিত। কিরে, কি ব্যাপার তোদের? কি হলো? বুঝতে পেরেছি। শোন, তোর এই মাসের মাইনাটা নিয়ে গ্রামের বাড়ি চলে যাবি। আমি তোকে আর এই স্কুলে কোনো মতেই অ্যালাউ করবো না। আর জয়িতা, আমি তোর গার্জিয়ানকে পুরো ব্যাপারটা জানাবো। দেখি ওনারা কি ডিসিশন নেন, কারণ এসব জিনিস আমি এই স্কুলে কোনো মতেই অ্যালাউ করবো না, কিছুতেই না। বন্ধুরা, 2 দিন পরেই বীরজু গ্রামের বাড়িতে ফিরে যায়, আর তার জায়গায় অন্য লোক স্কুলে অ্যাপয়েন্ট করা হয়। কিন্তু এত অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল। বিপত্তি ঘটল জয়িতাকে নিয়ে। পরের দিন জয়িতার গার্জিয়ানের কাছে হেডমিস পুরো ব্যাপারটা খুলে বললেন, আর তারপরেই জয়িতার বাড়ির থেকেও প্রচণ্ড বকাবকি করে। এই পুরো ঘটনার পর জয়িতা প্রচণ্ডভাবে অপমান ফিল করতে থাকে। এরপরেই একদিন ক্লাস চলাকালীন যখন সবাই যে যার মতো ক্লাসে রয়েছেন, হঠাৎ করে জয়িতা তার একটা বই লাইব্রেরিতে রয়ে গেছে এই কথা বলে ক্লাস টিচারের কাছ থেকে 5 মিনিটের জন্য টাইম চেয়ে নেন। আর সেই সুযোগে জয়িতা ফাঁকা লাইব্রেরি রুমে নিজের গায়ের ওড়নার সাথে ফাঁস লাগিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। কিছুক্ষণের মধ্যেই সব জানাজানি হয়ে যায়। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালেও নিয়ে যাওয়া হয়, কিন্তু না, ততক্ষণে সব শেষ। আর তারপর থেকেই আজ এত বছর পরেও লাইব্রেরি রুমটা সব সময় বন্ধ থাকতো। সরস্বতী পুজোর সময় শুধু পরিষ্কার করার জন্য খোলা হতো। তবে মৌসুমীর ঘটনাটা ঘটার পর থেকে সারা জীবনের জন্য 3তলা লাইব্রেরি রুম লক হয়ে যায়। সেটা আর হয়তো কোনো দিনই খুলবে না।
বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী শুক্রবার ও রবিবার ঠিক সন্ধ্যে 6টায়। ধন্যবাদ, শুভরাত্রি।